সরকার গঠন, এটা তো আমি বুঝি না যে এর মধ্যে আমি ম্যান্ডেট কোথায় দিলাম। ডক্টর মুর্শিদ আমার একটু যদি সাহায্য করেন। আমি কি পাঞ্চ লাইন দিয়ে শুরু করবো নাকি বিশ্লেষণ? জি জি, আপনি যে ইচ্ছা আপনি শুরু করেন। না, আমি শুরু করি ওই জায়গা থেকে যে গণতন্ত্র যখন আমরা গণতন্ত্র বলতে আমরা কি বুঝি? বুঝি যে সরকার প্রতিনিধিত্ব করবে, যেটা আমি বলছিলাম তখন, যে এবং বিভিন্ন মেকানিজম থাকবে যেভাবে যার মাধ্যমে জনগণ সরকারের সাথে যোগাযোগ করবে, জনগণ সরকারকে জানাবে তারা কি চায়। কারণ গণতন্ত্রের ব্যাপারটাই সেটা, জনগণকে বলতে হবে তারা কি চায় এবং সরকার সেটা ডেলিভার করবে বা করবে না, একটা নেগোসিয়েশন হবে ইত্যাদি। এবং এইটার মেকানিজম গুলো কি? তার মধ্যে একটা মেকানিজম হচ্ছে ইলেকশন। তার মধ্যে দিয়ে আমরা সাধারণ মানুষ সরকারকে জানাই যে আমাদের কোন দল ভালো লাগে, কোন দল লাগে না, ইত্যাদি ইত্যাদি আমরা জানি। এবং সেটা ছাড়াও অন্যান্য উপায়ও আছে, যার কারণে পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। তুষার ভাইয়ের ওই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে গিয়ে পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলো আমাদের সংস্কার করা দরকার ওই কারণেই, কারণ আমরা চাই যে সেগুলোও গণতান্ত্রিক কায়দায় হোক। তার মানে কি? তার মানে যে তারাও এই মেকানিজমেই চলুক, যে ইলেকশন, আমরা ইলেকশন কোনো কারণে ইলেকশন হলো না, কিন্তু তার মানেই যে আমরা জনগণ কি চাই আমরা সেটা জানতে পারছি না, সেটা যেন না হয়। কারণ ইনস্টিটিউশনের কাজগুলোই হচ্ছে এই কমিউনিকেশন চ্যানেল হিসেবে কাজ করে। তার মধ্যে মিডিয়া পড়বে, তার মধ্যে জুডিশিয়ারি পড়বে, তার মধ্যে পার্লামেন্ট পড়বে। হ্যাঁ, এবং এই ইনস্টিটিউশনগুলো যদি সঠিকভাবে কাজ করে তাহলে কিন্তু আমরা অন্যান্য ভাবে জানতে পারবো জনসাধারণের চাহিদাগুলো কি। এখানে যদি কিছু ফেলিয়ার থাকে তাহলে আমরা রাস্তায় নামবো, পিটিশন করব, ইত্যাদি নানান ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটি আছে, যার কারণে ধরেন ওই গুড সিটিজেনশিপ মানে কি? তার মানে যে আমি অ্যাক্টিভ একজন নাগরিক হব এবং আমি এই কমিউনিকেশন চ্যানেল যে ঠিকঠাক থাকবে সেটার দিকে আমিও নাগরিক হিসেবে আমি তৎপর থাকবো এবং আমি এই চ্যানেলগুলো ব্যবহার করবো। আমেরিকাতে যেমন আপনি চিঠি লিখতে পারেন সেনেটের দিকে, রাষ্ট্রপতিকে, সবাইকে, হ্যাঁ, যে আমি কি চাই সেগুলো ব্যক্ত করার জন্য ওগুলো একজন পড়বে, ওগুলো চিঠির উত্তর দিবে। হ্যাঁ, এগুলো নানান ভাবে, এগুলো হচ্ছে গিয়ে ডেমোক্রেসির কাজটাই হচ্ছে গিয়ে কমিউনিকেশন, যে জনগণ এবং সরকারের মধ্যে কমিউনিকেশন। এবং এটা হাজারোটা, যদি হাজারোটা না, মানে এমনি বললাম আর কি, যে ধরেন নানান ধরনের মেকানিজম থাকবে, একটা মেকানিজম শুধু না, যাতে একটা জায়গায় গন্ডগোল হলে আমরা অন্যান্য চ্যানেলগুলোর মাধ্যমে আমরা জানতে পারবো। এমন হবে না যে আমরা যেটা যেমন শেখ হাসিনা আমলে দেখছি যে সে একেবারেই ডিসকানেক্টেড জনসাধারণের কাছ থেকে, সে জানিই না, বুঝছি না, এমন যেন না হয়। ওগুলোই হচ্ছে গিয়ে সাইন। ডক্টর মুর্শিদ, আমার মনে হয় যে জনাব সারোয়ার তুষারের কথা এবং আপনার কথা আমি কিছু কিছু বুঝতে পারছি, কিন্তু ঘটনা হচ্ছে যে না, আমি আপনার কথাতে আসি এখন। হ্যাঁ, যে এখন এই যে এখন হচ্ছে কি ম্যান্ডেটের প্রশ্ন। হ্যাঁ, যে গণ অভ্যুত্থানের পরে কি হবে, এখানে কিন্তু কোনো ব্লুপ্রিন্ট নেই। হ্যাঁ, এবং এইখানেই আমার মনে হয় উইকনেসটা, যে ঠিক আছে গণ অভ্যুত্থান হয়েছে, আপনি যেটা বলছিলেন, আমরা সবাই, আমি নিজের কথাও বলি, আমরা কখন রাস্তায় নামলাম শিক্ষক হিসেবে, যখন দেখলাম আমাদের ছাত্রছাত্রীদেরকে মারা হচ্ছে। আমাদের ছাত্রছাত্রীকে মারার অধিকার তো কারণ নেই, কেন মারবে? এটা আমার এই দেশে হোক, প্যালেস্টাইনে হোক, আমেরিকাতে হোক, এরা সবাই আমাদের ছাত্রছাত্রী, আমাদের ছাত্রছাত্রীর গায়ে আপনারা হাত দিবেন না, এই কথা বলতে কিন্তু আমরা রাস্তায় নেমেছি। আমরা কি নতুন সরকার গঠন করবো ভেবেছিলাম? সেটা তো কেউ ভাবেনি। এটা একটা সংস্কার, ওই যে কি যে কোটা রিফর্মের মুভমেন্ট, হ্যাঁ, সেখানে এক ধরনের একটা পলিটিক্স চলছে। এটা আমরা এখন হাইন্ডসাইটে বলতে পারি না না না, এটা আসলে ফ্যাসিস্ট সরকার বদলানোর একটা এজেন্ডা ছিল, যদি সেটা হয়েও থাকতে পারে সেটা, কিন্তু আমরা যারা সেই সময় পথে নেমেছি আমাদের কাছে সেটা ক্লিয়ার ছিল না, আমরা তো জানতাম না দ্যাটস হোয়াটস হ্যাপেনিং। কেন আমরা পথে নেমেছি এই সরকারকে ছাত্র খুনি হওয়ার থেকে, ছাত্র খুনি ওই অ্যাসপেক্টটার কারণে, যে তারা যেন সেটা আর না করে। তো এখন যেভাবে ঠিক আছে সেই সময় দিয়ে জনাব সারোয়ার তুষার যে জনাব নাহিদ ইসলামের এক বক্তব্যের কথা বলছেন, যেখানে ফেসিবাদকে বা ফেসিবাদের শক্তিকে রহিত করার কথা ছিল অনেক পরে, অগাস্ট 3 একেবারে শেষে, ওই যে উনি বলছেন যে এইটাই ম্যান্ডেট, উনি বলছেন যে এইটাই ম্যান্ডেট। আপনিও এটা কি ম্যান্ডেট দেখতেছেন কিনা? আমি আসলে একটা ম্যান্ডেট আমি দেখছি না। যেমন ওই সময় আমি ছিলাম শহীদ মিনারে, আমিও ছিলাম, মানে এখানে এত লোক, ওখানে আমি মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং নাহিদ কি বলছিল ওটা ঠিক শোনাও যাচ্ছিল না। হ্যাঁ, যে ওটা যে বলা যে এটা সবার ম্যান্ডেট, আমি জানি, ওখানে ধরে নিতে পারি আমরা, তখন আমাদের সমর্থন তার কাছে সাথে ছিল। আমরা স্টুডেন্টদের কি আমরা ব্যবহার করলাম, এখন আমরা চাই যে স্টুডেন্টরাই সামনে থাকুক, ওরা কি চায় ওগুলো তারা ব্যক্ত করুক, কিন্তু
এটা কিন্তু না যে আমরা গণতন্ত্র চাই না, আমরা সেই জায়গাতে তো আসলে গণতন্ত্র এক্সপেক্ট করছিলাম। আমরা মানে পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে না বা নাগরিক হিসেবে আমি বলবো যে আমরা সেই সময়ে কারা নেতৃত্ব দিয়েছিল, ওটা কি ডেমোক্রেটিক ভাবে সামনে এসছে? কেন নাহিদ, কেন সার্জিস, কেন মানে আমি জানি না, এটা হয়তো শুনতে খুবই খারাপ লাগবে এই সময়, আমি সেই হিসেবে বলছি না, মানে ক্রিটিক করার জন্য আমি বলছি না, কিন্তু এটা আমার জানতে ইচ্ছা হয়, কৌতূহল যে পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে যে সেসব জায়গায় ডেমোক্রেটিক প্র্যাকটিসটা কি ছিল, কেন এরা 16 জন, আমরা তো জানতাম। আমার কাছে মনে হয় যে ডক্টর মুর্শিদ এগুলি একদমই এখন মানে আমার কাছে মনে হয় যে একাডেমিক প্রশ্ন, আপনি নিশ্চয়ই এই প্রশ্নগুলির উত্তর করবেন। প্রশ্ন না আসলে কিন্তু একাডেমিক প্রশ্ন না, কারণ সময়ের প্রয়োজনে কেউ আসলে নেতৃত্বের জায়গায় যায়, ও কেন নেতৃত্বে গেল, আমি কেন গেলাম না, এটা আসলে আমি আসলে ঠিক সেই প্রশ্নটা সেটা করছি না, আমি প্রশ্নটা করছি যে এখানে একটা কোনো ডেমোক্রেটিক প্র্যাকটিস ছিল কিনা, এটা কি ডেমোক্রেটিক ভাবে কেউ সামনে এসেছে তারা গেছে, নাকি ঘটনার পরিস্থিতি তারা কেউ সামনে এসেছে বা আসেনি? যে আমরা যখন তত্ত্বাবধায়ক সরকার, এখানেই আমি যাচ্ছি এই যে এই ইন্টারিম গভর্নমেন্ট যখন আমরা ফর্ম করছি বা আমরা যখন প্রফেসর ইউনূসকে চুজ করছি, তখন কারা চুজ করছে? তখন কি আমরা সবাই মিলে চুজ করছি? আপনি যেমন বলছেন, আমরা তো সবাই মিলে চুজ করি, তাই না? এখানে বলা হয় সেখান থেকে আপনার এটার ধারণা শুরু। আপনি পাশাপাশি হিন্দুদের ক্ষেত্রেও এরকম কথা বলেছেন বাংলাদেশ সীমানায়, সেই ব্যাপারটা আসলে আপনি বিজয় দিবসের প্রাক্কালে নরেন্দ্র মোদীর টুইট, আমাদের উপদেষ্টা যারা মাহফুজ আলম উনার আর একটা ফেসবুক স্ট্যাটাস, যেটা আবার উনি সরিয়ে নিয়েছেন আলোচনা, এই সার্বিক প্রেক্ষিতে যদি আপনি একটু অল্প একটু করে যদি একটু বলেন, বিরাট আলোচনা। এটা আমি বলবো যে খুব ভালো হয়েছে যে মোদিজি টুইটটা করেছেন, কারণ এই ধরনের বয়ান কিন্তু তাদের দেশে আজকের কথা না, এটা অনেক দিনের কথা। এটা তাদের মন মানসিকতা এবং আজকেরটা না। হ্যাঁ, ওরা তফাৎটা কোথায়? আগে তারা এগুলো মনে করতো, এখন তারা প্রকাশ্যেই বলছে, কিন্তু অবশ্যটা যে আজকে থেকে প্রকাশ্যে বলছে সেটা নয়, অনেকদিন ধরে কিন্তু তারা প্রকাশ্যে বলছে, আমরা শুধু এখানে সেটা ঠিক কনজিউম করছিলাম না, এখন আমরা সেটা কনজিউম করছি, এখন আমরা পাল্টা উত্তর দিচ্ছি, পাল্টা উত্তর দেওয়ার একটা সাহস আমাদের এসছে। আপনি ওদের টেক্সট বুক দেখেন স্কুল কারিকুলামে, তখন আপনি বুঝবেন যে 71 ওদের জন্য সবসময়ই একটা ভারত পাকিস্তান যুদ্ধ, এবং কিছু কিছু জায়গায় ওরা বলবে যে বাই প্রোডাক্ট হিসেবে বাংলাদেশ এসছে, অথবা বাই চান্স ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ ছিল, ওটা মানে সামহাও বাংলাদেশের একটা জন্ম হয়ে গেছে একটা মীমাংসা করতে গিয়ে। এটা যে এখানে যে বাংলাদেশিদের একটা যুদ্ধ হয়েছে সেটা একেবারেই বাদ পড়ে যায়, এবং সেইভাবেই আমাদের দেখতে হবে। আমরা যে দেখি যে বাংলাদেশ বিদ্বেষ যেটা কাজ করে ভারতের, খানিকটা পাকিস্তানেও, ওটার জন্য কিন্তু দায়ী এই টেক্সট বুক কালচার। কারণ আপনি দেশ থেকে বিদেশে গিয়ে আপনি যে কোনো ভারতীয় বা পাকিস্তানের সাথে কথা বলে দেখেন, আপনি দেখবেন যে তাদের বাংলাদেশ নিয়ে ধারণাটা একেবারেই ভিন্ন, এবং